ये सारी क्रिकेट की जीत नहीं है, ये सारी मोदी की जीत है, जिसने पूरे 1.5 करोड़ इंसानों को 1.5 अरब इंसानों को बांध के रखा हुआ है। पूरी दुनिया इस टाइम मोदी की दीवानी है, पूरी दुनिया उनके साथ ट्रेड करना चाहती है, क्रिकेट खेलना चाहती है, उनके मुल्क में जाना चाहती है। अभी ये देखिए जितना मजमा लगा है पाकिस्तान का तो चैंपियन ट्रॉफी में नाम नहीं है, कोई क्रिकेट कुछ भी नहीं है। একটা ছোট্ট ভিডিও দেখিয়ে আজকের পর্বটা আপনাদের সামনে আমি শুরু করলাম। বিস্তারিত পুরো ভিডিওটা আপনাদের সামনে দেখাবো। এই ভিডিওটায় পাকিস্তানের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে এই যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে, অন্তত খবর যখন রেকর্ড করছি তখনও ফাইনাল হয়নি, এবং ভারতের এই সাফল্যকে শুধুমাত্রই ভারতের ক্রিকেটের সাফল্য এটা মানতে নারাজ কারা? আমাদের চিরশত্রু হিসেবে গণ্য পাকিস্তান। তারা বলছে যে এটা শুধুমাত্রই ভারতের ক্রিকেটের জয় নয়, এটা হচ্ছে নরেন্দ্র মোদীর জয়, এটা হচ্ছে যারা অনেস্ট তাদের জয়। যেভাবে ভারত সব দিক থেকে, শুধু ক্রিকেট নয়, সব দিক থেকে যেভাবে বিশ্বের 1 নম্বর জায়গা দখল করে নিচ্ছে, এটা তাদের পাওয়াই প্রাপ্য, এমনটা বলছে পাকিস্তানের আম জনতা। আর এটা যদি ভারতের সব থেকে বড় সাফল্য না হয়, তাহলে কোনটা ভারতের সব থেকে বড় সাফল্য হতে পারে? কিন্তু আজকের পর্বটা একটু আলাদা, যদিও এই ভিডিওটা আপনাদের পুরো অংশটা আজকের পর্বেই দেখাবো। কিন্তু আপনারা কি জানেন যে ভারতের ক্রমাগত এক ধরনের শত্রু যারা রয়েছে, চিরশত্রু যারা রয়েছে, তারা ভারতের কাছে মাথা নোয়াচ্ছে, আর অন্যদিকে নতুন নতুন ভারতের শত্রু তৈরি হচ্ছে। তার কারণ একটা শক্তি যখন আত্মপ্রকাশ করে, তখন সেই শক্তিকে অপদমিত করার জন্য চারিদিক থেকে বিভিন্ন রকমের অপশক্তির সৃষ্টি হয়। এটা ইতিহাস বলে সেই তথ্য। আপনারা জানেন যে খালিস্তানি পন্থীরা কানাডা, আমেরিকা এবং ব্রিটেনের মাটি ব্যবহার করে কিভাবে ভারত বিদ্বেষী মনোভাব তারা পোষণ করে চলেছেন, আর এই সমস্ত কিছু নাকের ডগায় ঘটনা ঘটার সত্ত্বেও সেই সমস্ত দেশের প্রশাসন নীরব এবং নিশ্চুপ হয়ে বসে রয়েছেন। এমন ঘটনা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি যখন গিয়েছিলেন বিদেশ সফরে, তিনি গিয়েছিলেন ব্রিটেনে, লন্ডনে তার একটা চ্যাথাম হাউসে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকের থেকে বেরিয়ে আসার পর এমন একটা ঘটনা ঘটলো যে তার প্রাণ সংশয়ের মতো হামলাও তার উপর হতে পারত যে কোনো সময়ে। আর এই সব কিছু দেখার পর পশ্চিমী দুনিয়া কার্যত নীরব ভূমিকা পালন করছে। যে ধরনের আমরা দেখেছিলাম জাস্টিন ট্রুডোর ভূমিকা, সেই ধরনের ভূমিকা অন্যান্য পশ্চিমী দেশগুলো নিতে শুরু করেছে। শুধুমাত্রই কি ভারতের ঈর্ষায় ঈর্ষান্বিত হয়ে? উত্তর হচ্ছে হ্যাঁ। এই তথ্য আজকে আপনাদের সামনে অবশ্যই দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমে আপনাদের আমি কালতি বিলম্ব না করে সেই ভিডিওটা দেখাতে চাইবো, যে লন্ডনের চ্যাথাম হাউস, যে লন্ডনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেই লন্ডনের চ্যাথাম হাউসে একটা মিটিং ছিল এস জয়শঙ্করের। তিনি বিদেশ সফরে গিয়েছেন, তিনি ব্রিটেন গিয়েছেন এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার কিয়ের স্টামারের সঙ্গে তার বৈঠক হয়েছে। তারপরে তার একটা বৈঠক ছিল ল্যাথাম হাউসে। সেই বৈঠকের পর তিনি যখন বেরিয়ে আসেন, তখন কিছু খালিস্তানি পন্থী যে সমস্ত গুন্ডা বাহিনী ছিল, তারা ভারতের পতাকা নিয়ে, খালিস্তানি পতাকা এবং ভারতের পতাকাকে অপমান করার জন্য এস জয়শঙ্করের করণের কিছুটা দূরে তারা স্লোগান অ্যান্ড শাউটিং করছিলেন। এই পর্যন্ত তবু ঠিক আছে। তারপরেই দেখবেন আপনারা ভিডিওতে যে একটি উন্মাদ, একটা পাগল বলা যাবে, একটা গুন্ডা, সেই খালিস্তানি, সেই একবারে এস জয়শঙ্করের গাড়ির সামনে চলে এসে প্রোটেস্ট করার চেষ্টা করেন এবং ভারতের পতাকাটা ছিঁড়ে দেন। রক্ত গরম হয়ে যেতে পারে এই ভিডিওটা দেখার পর, কিন্তু দেখুন, কিন্তু অনেক বিশ্লেষণ করার বাকি রয়েছে। আগে ভিডিওটা দেখে নিন। দেখলেন বন্ধুরা,
ভারতের একজন বিদেশ মন্ত্রী, তিনি যাচ্ছেন একটা বিদেশ সফরে, তার নিরাপত্তার দায়িত্ব কার থাকা উচিত? সেই দেশের। সেই দেশ যদি ভারতের বিদেশ মন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নিতে না পারেন, তাহলে এবার থেকে ভারত সম্পর্কে কোনো রকমের মন্তব্য তাদের কাছ থেকে যদি আসে, তাহলে আমাদেরও প্রত্যাখ্যান করা উচিত। যারা অন্য দেশের বিদেশ মন্ত্রীকে নিরাপত্তা দেওয়াটা সুনিশ্চিত করতে পারে না, সেই দেশ সভ্য কতটা দেশ সেটা সত্যি ভাবার সময় এসে গিয়েছে। ইংরাজি বলা মানেই যে সভ্য দেশ এমন কিন্তু কোনো কথা নেই। তাই তাদের সভ্যতা, তাদের ভদ্রতা, তাদের কালচার নিয়ে প্রশ্ন তোলার অবশ্যই সময় হয়ে গিয়েছে। আর আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, তাহলে এই প্রশ্নটি আপনি অন্তত আজকে করবেনই করবেন। দেখুন, আপনি স্লোগান শাউটিং যা কিছু করতে পারেন, কিন্তু একটা টু সাম এক্সটেন্ট দূর থেকে। একবার কল্পনা করে দেখুন যে যদি ডোনাল্ড ট্রাম্প ভারতে আসেন এবং ডোনাল্ড ট্রাম্প বিরোধী যে সমস্ত গোষ্ঠীরা রয়েছে তাদেরকে যদি অ্যালাউ করে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পের গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে, ডোনাল্ড ট্রাম্প কি ছেড়ে দেবেন? ডোনাল্ড ট্রাম্প কি খুব ভালোভাবে সেটাকে হজম করে নেবেন? এমনটা হওয়ার কথা নয়। তাই অন্যান্য দেশেরও মনে রাখা উচিত যে এই ধরনের আচরণ যদি আপনারা করেন, আগামী দিনে ভারতবর্ষে যখন আপনারা আসবেন, তখন কিন্তু আপনাদের ওই সাদরে নেচে বা গান গেয়ে যে আতিথেয়তা করা হবে, এমন ভাবারও খুব একটা কারণ আছে কি? যাই হোক, তবে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের এবার আমি দেবো, সেটা হচ্ছে ওই চ্যাথাম হাউসে যখন একটা বৈঠক সেরে বেরিয়ে আসছে, ওখানে একটা দারুণ ঘটনা ঘটেছে, মানে হৃদয়গ্রাহী ঘটনা। ওখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের একজন সাংবাদিক। বৈঠক যখন চলছে, ওই চ্যাথাম হাউসের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের একজন সাংবাদিক। বেশ বয়স হয়ে গিয়েছে, আপনারা ভিডিওটা দেখাবো বুঝতেই পারছেন, বুঝতে পারবেন। তিনি প্রশ্ন করেছেন এস জয়শঙ্করকে যে আমি হচ্ছি পাকিস্তানের সাংবাদিক, আমি এমন একটা আপনাকে প্রশ্ন করব, আপনি হয়তো নার্ভাস হয়ে যেতে পারেন। ঠিক এই ভাষায় কথা বলছেন যে আমি একটা এমন প্রশ্ন করব আপনার সামনে, আপনি হয়তো নার্ভাস হয়ে যেতে পারেন, যে ভারত কেন এখনো পর্যন্ত কাশ্মীরকে ধরে রেখে দিয়েছে, কেন কাশ্মীরকে নিয়ে অশান্তির মতো ঘটনা ঘটছে, এই ধরনের তিনি প্রশ্ন করেন। এস জয়শঙ্কর এর উত্তরে যা বলেছেন আপনারা শুনলেন, আপনারা নিজের মুখে শুনুন, ইংরেজিতে বলা বক্তব্য। এইটা শুনলেই বুঝতে পারবেন যে কেন তিনি ভারতের অন্যতম সেরা বিদেশ মন্ত্রী। এই বক্তব্যটা এবার শুনুন আপনারা। My name is Nisar. I am an author and a journalist. Let me make you a little nervous, Mr. Your Excellency. Thank you very much for your dissertation. Yeah. Kashmiris are up in arms because India is occupying Kashmir illegally. That's the reason why they are protesting. On Kashmir, actually we have done, I think, a good job solving most of it. I think removing Article 370 was step number one. Then restoring growth and economic activity and social justice in Kashmir was step number two. Holding elections, which were done with a very high turnout, was step number three. I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is on the under illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir solved. শুনলেন বন্ধুরা বক্তব্যটা? প্রশ্ন করা হয়েছিল যে কাশ্মীরে কেন অশান্তি ঘটছে বা মানে ইন্ডিয়া কেন কাশ্মীরকে অধিগৃহীত করে রেখে দিয়েছে। এস জয়শঙ্কর উত্তরে বললেন, একদম সিরিয়াসলি তো তিনি বলেন, তিনি আড্ডাই আর কি করার লোক নন। তিনি বললেন যে না, এটা ঠিকই যে কাশ্মীরে আমরা অনেক উন্নতি করেছি। প্রথমত 370 আর্টিকেল 370 সেটাকে আমরা বাতিল করেছি। দ্বিতীয়ত কাশ্মীরের ইনফ্রাস্ট্রাকচার আমরা বিল্ড করেছি, সেখানে অনেক অগ্রগতি হয়েছে, অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, এটা দ্বিতীয় পদক্ষেপ। আর তৃতীয় পদক্ষেপ হচ্ছে সেখানে নির্বাচনও আমরা করেছি, সেখানে নির্বাচন পর্যন্ত হয়েছে। আর একটাই পদক্ষেপ শুধু আমাদের বাকি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান যে অংশটি কাশ্মীরের দখল করে রেখেছে সেই অংশটি আমরা যবে ভারতের কাছে নিয়ে আসতে পারবো, তাহলে কিন্তু পুরোপুরি সেখানে শান্তি প্রতিষ্ঠা পাবে। একেবারে নির্দ্বিধায় নিজের সুন্দর পেশেন্স রেখে তাকে নাকি নার্ভাস করার চেষ্টা করেছিল পাকিস্তানের একজন সাংবাদিক, অথচ তার এই বুদ্ধিদীপ্ত উত্তর সেটা প্রমাণ করে দেয় যে তিনি কেন ভারতের অন্যতম সেরা বিদেশ মন্ত্রী। যাই হোক, তবে আপনারা জানেন যে ভারতের আরো অনেক বিদেশ মন্ত্রী ছিলেন। আপনাদের মধ্যে কতজন জানেন আমি বলতে পারবো না। অটল বিহারী বাজপেয়ী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনিও একসময় ভারতের বিদেশ মন্ত্রী ছিলেন। মুরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রীত্বে তিনিও কিন্তু
বিদেশমন্ত্রী ছিলেন। এছাড়াও সুষমা স্বরাজ দুর্দান্ত বিদেশ মন্ত্রকের ভূমিকা পালন করেছেন। এবং তারপরে কিন্তু এস জয়শঙ্কর, তিনিও কিন্তু দুর্দান্ত এই ভূমিকা পালন করছে, যেখানে বৈদেশিক শক্তিগুলোর সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। যাই হোক, শুধু তো ভালো সম্পর্ক নয়, আপনাদের উল্টো দিকের খবরটাও শোনাবো, যেটা বলে আজকের পর্বটা শুরু করলাম, যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। দেখুন, ওই যে আপনাদের বলি না যে মৌলবাদ একটা দিন পর্যন্ত বিক্রি করা যায়, কিন্তু তারপরে সেখানকার মানুষরাই তারা বীতশ্রদ্ধ হয়ে যায়। কেন বীতশ্রদ্ধ হয়ে যায়? এই যে পাকিস্তানে এই যে চূড়ান্ত মৌলবাদ, যে মৌলবাদকে এখন অনুসরণ করার চেষ্টা করছে বাংলাদেশ, কিন্তু আদতে দেখুন এই মৌলবাদকে অনুসরণ করে পাকিস্তান যদি এগিয়ে যেত তাহলে ঠিক আছে, এই মৌলবাদ নয় তারা করতেই পারত। কিন্তু আজকে পাকিস্তানের কি ভয়ঙ্কর অবস্থা, শুধু অর্থনৈতিক দিক দিয়ে নয়, সমস্ত দিক দিয়ে। এমনকি যে ক্রিকেটে পাকিস্তান একটা সময় দুর্দান্ত একটা জায়গায় ছিল, আমাদের যখন আমাদের ছোটবেলায় আমরা পাকিস্তান ম্যাচ দেখতাম, সেখানে পাকিস্তান আর ভারতের ম্যাচ হলেই আমরা ভাবতাম যে ভারত হেরে যাবে, সেই সম্ভাবনাই বেশি ছিল। সেই পাকিস্তানকে আজকে বলে বলে হারানোটা ভারতের পক্ষে কোনো ব্যাপারই নয়। এবং পাকিস্তানের যারা লোক রয়েছে তারা পর্যন্ত বুঝতে শিখে গেছে, মৌলবাদ থেকে সরিয়ে রেখে তারা বুঝতে শিখে গেছে যে এই যে ভারতের অগ্রগতি, এটা হচ্ছে নরেন্দ্র মোদী যেভাবে মানে সব দিক থেকে ফোকাস করে করছেন। আমি বলছি না, আমার কথা না, আপনাকে শোনাবো। পাকিস্তানের একজন জনতা তিনি বলছেন, একটা সাংবাদিককে, পাকিস্তানের সাংবাদিককে বলছেন যে নরেন্দ্র মোদীর অনেস্টি, নরেন্দ্র মোদীর রাজনীতির কৌশল ভারতকে সর্বদিক দিয়ে এগিয়ে দিচ্ছে। এবং ভারতের এই আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির কাপটা ভারতেরই পাওয়া উচিত। মানে ভারতের কোনো ব্যক্তি এতটা পজিটিভলি কথা বলতে পারবেন না যতটা পাকিস্তানের একজন মানুষ সেইভাবে কথা বললেন, এবং বললেন ভারতই যোগ্য, ভারতের পাওয়া উচিত, ভারতের এখনো অনেক কিছু অ্যাচিভ করার আছে, ভারত হচ্ছে সুপার পাওয়ার, ভারত একদিন পৃথিবীর শ্রেষ্ঠ হবে, এমনটা মনে করছেন পাকিস্তানের নাগরিকরা। শুনুন, বিশ্বাস না হলে বক্তব্যটা শুনুন একবার। ट्रॉफी बनी ही इंडिया के लिए है। अच्छा, ठीक है बड़ी ना? बात बोल दी मैंने अपने आपके चैनल पे ही बोला है कि इंडिया ये बनी ही है, क्योंकि हमेशा मेहनत करने वाले जीतते हैं, और जो दिल से साफ होते हैं वही जीतते हैं, वही लोग कौम में तरक्की करती है कि जिनके लीडर भी ठीक हों। सही बात ये सारी क्रिकेट की जीत नहीं है, ये सारी मोदी की जीत है, जिसने पूरे 1.5 करोड़ इंसानों को, 1.5 अरब इंसानों को बांध के रखा हुआ है। पूरी दुनिया इस टाइम मोदी की दीवानी है, पूरी दुनिया उनके साथ ट्रेड करना चाहती है, क्रिकेट खेलना चाहती है, उनके मुल्क में जाना चाहती है। अभी ये देखिए जितना मजमा लगा है पाकिस्तान का तो चैंपियन ट्रॉफी में नाम नहीं है, कोई क्रिकेट कुछ भी नहीं है, मगर फिर भी इंडिया की खुशी में हम लोग खुश हैं कि कम से कम हमारा कप इधर ही रहेगा, एशिया में रहेगा। और जो गोरे अकड़ते हैं कि क्रिकेट हमारी है, हमारी इजाद है, गोरों के मुंह पे तमाचा मार दिया है इंडिया वालों ने कि ये देखो इंडिया, अब गेम हमारी, इंडिया है या पाकिस्तान है। दुनिया इंडिया से क्रिकेट सीख रही है, देखिए कोई नहीं चल पा रहा उनके खाली आगे। क्रिकेट नहीं सीख रही दुनिया, अब सब कुछ सीख रही है, भजन सीख रही है उनका, ठीक है, उनके गाने चल रहे हैं हर मुल्कों में, उनके मतलब कि फिल्में चल रही है, उनके फूड चल रहे हैं। तो क्रिकेट तो अब बहुत छोटी चीज रह गई है मेरा ख्याल है। इंडिया अब सुपर पावर बनने जा रहा है, और हमें चाहिए कि हम भी इंडिया को सपोर्ट करें, ताकि शायद तो चैंपियन ट्रॉफी इंडिया लेके जाएगा। ऑस्ट्रेलिया को तो आज उन्होंने कहते हैं ना कि बहुत बुरी तरह हराया। देखिए जब ऑस्ट्रेलिया जैसी टीम आराम से हार जाएगी, तो साउथ अफ्रीका और न्यूजीलैंड जो 2 टीमें हैं कभी भी कोई फाइनल नहीं जीती हैं। साउथ अफ्रीका हार्ड लक है, अगर साउथ अफ्रीका फाइनल में आएगा तब भी इंडिया से हारेगा, न्यूजीलैंड आएगा तब भी इंडिया से हारेगा। ये चैंपियन ट्रॉफी पहले भी कहा है, अब फिर कहता हूँ इंडिया के लिए बनी है, इंडिया ही लेके जाएगा। শুনলেন বন্ধুরা, এটা যদি পরিবর্তন না হয় তাহলে কোনটা পরিবর্তন? পাকিস্তানের মানুষ আস্তে আস্তে তাদের প্রশাসনের উপর থেকে আস্থা হারাচ্ছে, এবং আমি বিভিন্ন ক্ষেত্রে বলতে শুনেছি যে তারা বিশ্বাস করে যে যে কোনো দিন পাক অকুপাইড কাশ্মীর, সেটা যদি ইন্ডিয়া মনে করে যে আমরা ওটাকে ব্যাক করে নিয়ে আসবো, যে কোনো দিন তারা করতে পারে বলে পাকিস্তানের বাসিন্দারা মনে করছে। এবং তারা মনে করছে যে ভারত চাইলে ভারত পাকিস্তানকে পাত্তা কেন দেবে? পাকিস্তানের সঙ্গে ভারতের আদৌ কম্পিটিশন নয়, ভারত এখন বিশ্বের সুপার পাওয়ার, এবং ভারত অন্যান্য শক্তিশালী দেশের মধ্যে একটি শক্তিশালী দেশ, কাজেই আমাদের সঙ্গে ভারতের কোনো কম্পারিজন নেই, এমন বক্তব্যগুলো বলছে পাকিস্তানের নাগরিকরা। আর আপনারা ভেবে দেখুন, মনমোহন সিং এর জামানায়, কংগ্রেসের জামানায় কি এই ধরনের ঘটনা ঘটতো? উত্তর হচ্ছে না।
তার কারণ তখন থেকে পলিটিক্সটা অন্তত একটু আধটু আমি ফলো করেছি। তখন আমি দেখতাম পাকিস্তান একটা বোমা ফাটালে আমাদের প্রশাসন ভয়ে কাঁপতো, কি উত্তর দেবো বা আদেও কোনো উত্তর দেওয়া হবে কিনা, যদি কোনো রকমের আমরা পাল্টা উত্তর দিই পাকিস্তান আবার দুটো বোমা ফাটিয়ে দেবে, এই ভয়ে ভারত কোনো সিদ্ধান্ত নিতে পারতো না, কোনো অ্যাগ্রেসিভ মোমেন্ট ভারত তৈরি করতে পারতো না। এবং সেই ধরনের যুগ তো আপনারাও পেরিয়ে এসেছেন, আশা করি কংগ্রেসের জামানার সেই শাসনকাল আপনারা দেখেছেন, যখন মনমোহন সিং যে সময় মুম্বাই অ্যাটাকের মতো হামলার উত্তর পর্যন্ত দিতে পারেনি, আর আজকে সার্জিক্যাল উড়ি বালাকোট থেকে সমস্ত স্ট্রাইকে ভারত যেভাবে পাকিস্তানে ঢুকে গিয়ে মেরে এসেছে, পাকিস্তান অন্তত এটা বুঝে গেছে যে ভারতের সঙ্গে লড়াইয়ে এইটা স্বপ্নও এখন ভাবাটা তাদের জন্য কঠিন। পাকিস্তানের সেনারা কি বলছে সেটা তাদের মানুষরা বিশ্বাস করছে না, তাদের মানুষরা আসলে কম্পেয়ার করতে শিখে গেছেন যে ভারত এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে। কিন্তু এই ভারতের সঙ্গে এই ভারতের অগ্রগতি, সেটাই কি পশ্চিমী দুনিয়ার অনেকের সহ্য হচ্ছে না? সেই কারণেই কি পাকিস্তানের মৌলবাদীকে ধোঁয়া দিয়ে, যারা দিনরাত ধোঁয়া দিয়ে ভারতকে বিব্রত করার চেষ্টা করেছিলেন, আর এখন যখন দেখছেন একটা নিভন্ত শক্তি পাকিস্তান, ভারতকে বিব্রত করার জন্য পাকিস্তানকে আর কাজে লাগানো যাচ্ছে না, তাহলে কি তখনই একটা নতুন আরো একটা এই শত্রু সংগঠন তৈরি করা হচ্ছে বিভিন্ন পশ্চিমী দেশে, খালিস্তানি সংগঠন, যে সংগঠনগুলো একেবারেই তারা বিভিন্ন মন্ত্রীর গাড়ির কাছে পর্যন্ত চলে আসছে? এই ঘটনার কি প্রতিবাদ জানাবেন না? যদি ভারতীয় হয়ে এই ঘটনার প্রতিবাদ না জানান, তাহলে এর থেকে আর গর্হিত কাজ কি হতে পারে? আপনি যে কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু ভারতের একজন মিনিস্টার বিদেশে গিয়ে তার গাড়ির তাকে হামলার কার্যত মুখোমুখি হয়ে যাওয়ার মতো উপক্রম হতে হবে, এই ঘটনার তীব্র প্রতিবাদ আমাদের জানানো উচিত। এবং আমাদের এইটাও মনে করিয়ে দেওয়া উচিত যে আপনারাও কিন্তু ভারত সফর করেন, আমি কোনো হিংসার কথা ডেফিনেটলি বলছি না, কিন্তু আপনারা যদি এক্সপেক্ট করেন ভারতে গিয়ে আপনারা যে ধরনের আতিথেয়তা পাবেন, সেই ধরনের আতিথেয়তা আপনাদেরও দিতে হবে আমাদের রাষ্ট্র নেতাদের। যদি সেটুকু দিতে না পারেন, তাহলে কিন্তু অল্টারনেটিভলি কূটনৈতিক ব্যবস্থার জন্য আপনারা প্রস্তুত থাকতেই পারেন। যেভাবে পাকিস্তান দেখছেন, তো পাকিস্তানের এই ঘটনা আজকে এটা তো একদিনে হয়নি, তাই এই কূটনীতির মাধ্যমে যেভাবে জাস্টিন ট্রুডোকে কানাডা থেকে সরিয়ে দেওয়া গিয়েছে, সেই ধরনের দাম কিন্তু আপনাদের চোকাতে হতে পারে, এ কথা কিন্তু বলাই বাহুল্য। আপনারা লিখে জানাবেন আজকে, অন্তত আপনাদের কমেন্টের আমি প্রতীক্ষায় থাকবো যে আপনারা কতজন প্রতিবাদ করলেন। নিশ্চিতভাবে এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত বলে আমার বিশ্বাস, আপনারা প্রতিবাদ করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।